রাজধানী ঢাকার মিরপুরের ঝুটপট্টি এলাকার সরু গলি এটি। এখানেই বসবাস করছেন নাজমা বেগম। 1971 সালে যিনি ছিলেন কানন বালা বণিক। প্রতি বছরের মতোই এবারও বিজয়ের মাসে অন্যান্য দিনের মতোই আটপৌরে দিবস যাপন করবেন নাজমা বেগম। কারণ দেশকে স্বাধীনতা উপহার দিয়ে মুক্তিযোদ্ধার একটি কাগজে স্বীকৃতি আর সপরিবারে বস্তিবাসী তাঁর জীবনের বর্তমান বাস্তবতা। বর্বর শারীরিক মানসিক নির্যাতনের শিকার হয়ে এখন কেবলই দিন গুণে যান তিনি, কবে অন্তরের ক্ষত শুকাবেন। 1971 সালের 25শে মার্চ পাকিস্তানি সামরিক বাহিনী পূর্ব পাকিস্তানে শুরু করে এক পরিকল্পিত হত্যাযজ্ঞ। রাজনৈতিক উচ্চাভিলাষ থেকে শুরু করা ওই গণহত্যার প্রতিরোধ দ্রুতই রূপ নেয় মুক্তিযুদ্ধে, সাথে পারে হানাদার বাহিনীর নির্যাতনও। মুক্তিযুদ্ধে প্রত্যক্ষ আর পরোক্ষ অংশগ্রহণের কারণে খুব দ্রুতই নারীদের উপর নেমে আসে অবর্ণনীয় নিপীড়ন। এতে পাকিস্তানি সেনাদের সাথে প্রবল আগ্রহে অংশ নেয় বেসামরিক দোসরেরাও। রচিত হয় এক কলঙ্কিত অধ্যায়। জন্ম নেয় অসংখ্য কাননবালার এক একটি আলাদা করুণ ইতিহাস, সংখ্যায় যা 2 লাখ, মতান্তরে 4 লাখ। হঠাৎ করে তো দুপুরবেলা এই গোলাগুলি শুরু হয়ে গেল। মানে কোনাদের দৌড়াদৌড়ি, আমার আব্বা বাজার করতে গেছে, তারে গুলি করতে নিয়েছিল, কিন্তু গুলিটা লাগে নাই। আমার এক দাদি আসলো, সে আমারে ধরতে গেছিল, পর আমারে মানে যে সময় আমারে ছিনাই নেয়, মিলিটারি পাক বাহিনী ছিনাই নেয়, সেই সময় আমার দাদি আমারে জড়াই ধরছিল। আমার দাদির একটা লাথি দিল, লাথি দেওয়ার পর আমার দাদির বাঁশ ছিল, বাঁশের খুঁটি, হে কাল্লা মানে 10 হাত দিয়ে দূরে যেয়ে পড়ে গেল। তারপরে তো আমার চক্ষু বাইরে দৌড়ে নিয়ে গেল। আমি আর কি বলবো, গ্রামের রাজা কাটাই তো সব দেখাই দিছে, নাহলে তারা কি জানে, মিলিটারি পাক বাহিনীরা কি জানে? তারা তো সব খোঁচাই খোঁচাই কোহানে কি আছে না কাছে তারাই তো সব বলে দিছে। পরে আমার দৌড়ে নিয়ে গেছে। আমি একা না, আমার আর এক বোন ছিল, মামাতো বোন, তারও ওর দৌড়ে নিয়ে গেল। তারা আবার ছিল, নানা আসলো, তারে সাথে সাথে গুলি করে, মানে ঘরের ভিতর গুলি করে লাশ ফালাই দিল। তার ওরম ধরে নিয়ে গেছিলো। নিয়ে তো কোথায় যে নিয়েছে আমি সেটা আমি বলতে পারি না। আমার চোখ হাত বাঁধছে, চোখ বেঁধে আমাকে এই রাজাকাররা পাক বাহিনীরা নিয়ে ক্যাম্পে নিয়ে খুব অত্যাচার নির্যাতন চালাইছে। আর সেই সময়ের কথা শোনেন, এই ইতিহাস আর কত বলবো, বলতে বলতে চোখের পানি। আমার মারাও গেছে, 2-1 মারা গেছে তো নির্যাতনে ঠেলে। কেউ কি বলবো বাজানা, আমার স্মৃতিচারণ করতে গিয়ে এভাবেই কান্নায় ভেঙে পড়েন নাজমা বেগম। আমরাও আর দ্বিতীয়বার তাকে নির্যাতনের সেই ভয়াল স্মৃতি রোমন্থন করতে বাধ্য করিনি। যে কষ্টের ট্রমা আজীবন বয়ে বেড়াচ্ছেন এক মা তার সন্তান হয়ে, আমরা পারিনি তাকে দ্বিতীয়বার সেই কষ্টের কালো দিনটিতে ফিরিয়ে নিয়ে যেতে। কিন্তু 1 মাস পাকিস্তানি সেনাদের ক্যাম্পে যৌনদাসী হয়েও নিপীড়নের সমাপ্তি দেখে যেতে পারেননি কাননবালা। এরপর স্বজনদের কাছে ফিরিয়ে নেওয়া হলেও তাঁরা তাকে গ্রহণ করতে অস্বীকৃতি জানান। এরপর তাকে বিয়ে করেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মোশাররফ শেখ। ফলাফল মোশাররফ হন স্বজন বিচ্যুত। হিমায়ত বাহিনীতে যাইয়া
ট্রেনিং নিলাম, নিলে পারা সে যুদ্ধ করলাম ওই যে মধুমতি নদীতে। প্রথম অপারেশন আমার পইরা আমি গুলি খাইলাম, এখানে খাইয়া ও যুদ্ধে আমাদের জয়লাভ হইল। আমাদের 3-4 জন মারা গেল মুক্তিযোদ্ধা, এবং আমরা হানাদার বাহিনী পরাজিত করিয়া তাদের মাল ধান যা ছিল বোটে ফ্লাইটে ওইগুলো সব গ্রামে বিতরণ করে দিলাম। আমার বাম হাতে গুলি হলো। আমার এই মিশনারি হাই স্কুলে এসে মিশনারি হাসপাতালে ভর্তি করলো জলিরপার। ওখানে কিছুদিন চিকিৎসা হওয়ার পরে ভালো হইলাম। ভালো হওয়ার পরেই ইদানিং শুনি কি যে এরকম দিগনাগর ভাজন্দি মিলিটারি আইসা খুব বাড়িঘর জ্বালাই দিতেছে, লুটতারাজ করতে আছে, রাজাকাররা মিলিটারি আনছে। তা ওই গ্রামে আবার আমার এক ফুফু ছিল, তারে দেখতে দিনে খবর পেয়ে তারে দেখতে গেলাম। দেখতে যাইয়া শুনি কি যে সত্যিকারই ঘটনা সম্পূর্ণই সত্যি, এবং ওই গ্রামের থেকে 2-3টা মেয়ে ধরে নিয়ে গেছে। তখন আস্তে আস্তে খোঁজ লাগাইলাম। আমি খোঁজ লাগাইয়া শুনি কি দিগনাগর ফেরিঘাট ক্যাম্প ছিল, এই ক্যাম্পে নিয়ে ওনার রাখছে। তা দিগনাগর ফেরিঘাট ক্যাম্পে রাখছে। তা কী করবো এটা শুনেই আমি ওই সময় আর কি ওস্তাদের কাছে চলে গেলাম। তখন বলল সে যে ঠিক আছে, এটা তুমি ভালোভাবে আরও জানো যে তারা কোথায় আছে আর কী করে তাকে উদ্ধার করা দেয়, এটা তুমি পরিকল্পনা নাও। তখন এটা যাই না তাই না দেখে সত্যিকারই ওনাকে ফেরিঘাট ক্যাম্পে আটকাই রাখছে এবং আছে। তা আবার চলে গেলাম, যাইয়া তাকে বললাম যে কী করা যায়। তখন তার বাহিনীতে যত লোক ছিল তখন 400 লোক নিয়ে আবার আইসা এখানের স্থানীয় যে মুক্তিযোদ্ধা ছিল তাদের নিয়ে ঠিয়া আমরা অ্যাটেক করলাম। অ্যাটেক করলে পারা চতুর্পাড়া ঘেরাও করে ক্যাম্প আর কি খুব আক্রমণ করলাম। আক্রমণ করলে পারা সেখানে রাজাকার যে কজন ছিল মিলিটারি 3-4 জন ছিল তাও মাইরে ফেলাইলাম। মাইরে ফেলাইয়া ক্যাম্প ভাঙ্গা উদ্ধার করলাম। উদ্ধার করলে দেখি মেয়ে যা কয়টা মাইরে ফেলাইছে তো মরে গেছে, ওরা 4-5 জন আছে। তার ভিতরে 2 জন ছিল মুসলমানের মেয়ে আর 2 জন পাইলাম আমরা হিন্দুর মেয়ে, এই যে কানুন বন্নিকরে আর মীরা বন্নিকরে। তা পাইলে কি করব, উনি তাদের কিছু দেয়া হলো, তারা যার যার চলে গেল। মেয়েরা আশ্রয় পেল তারা, কিন্তু ওনার আর আশ্রয় হলো না। তা কী করবো, ওনারে নিয়ে ওনার বাপ মার কাছে গেলাম সংবাদ পাইয়া। তাই ওনার বাপ মার কাছে গেলে এটা সত্যিকারই ওনার বাপ মা ওনারে গছল না। ওনারা ওই কথাই বললো যে বাবা আমার মেয়েরাই না তোমরা যে একটু দেখাইছো তার নিঃশ্বাসটা আছে, সে বেঁচে আছে, দেখাইছো এই যথেষ্ট। এখন ওরে তোমরা মাইরে ফেলাও, যা করবার তোমরা করো, আমাদের সমাজে ওকে তোলা যাবে না। স্বাধীন হয়ে গেলে পারা উনি আরও নিরুপায় হয়ে পড়লো। ওনার আর তখন কোনো আশ্রয় কেউ দেয় না আর কেউ গছে না। বয়স্ক একটা মেয়ে কী করবে। তখন এক মুসলমানের বাড়ি ধর্মের বাপ মা কইয়া ওনারা কইল, তা রাখা হইল। তা তারাও অল্প কয়েকদিন 2-4 দিন 10 দিন রাইখা বাবা আল্লাহর রাস্তা আমাকে মাফ করো, ওরে কী করবা তোমরা করো মুক্তিযোদ্ধা। তখন যে হেমায়ত বাহিনীরে বললাম, আরও মুক্তিযোদ্ধারা আছে গণ্যমান্য 2-4 জন আছে ওই গ্রামের, তারা বললো হ্যাঁ বাবা ঠিকই বয়স্তামাই এক ব্যবস্থা করো, আর নইলে ওরা ভারতে বানাও। তখন উনি বললো যে আমার দেশ স্বাধীন হয়েছে, আমি যদি কোথাও ঠাই না পাই তাহলে হয়তো এক ব্যবস্থা করবো, আমি হয়তো বিষ খাবো না, গলায় ধরে নেবো, একটা কিছু কইরা মরলে তাও আমার জীবন সার্থক হবে, কারণ দেশ তো স্বাধীন করতে পারলাম, দেখা মরলাম। তখন আর কি কেউ ওনারে আর বসে না, বিয়ে করবে না। তখন আমি আমারে কমান্ডার করলে তাহলে তুমি আরে বিয়ে করো। তা আমি সে শিকার হইলাম, শিকার হইয়া রাজি হইয়া বিয়ে করলাম। সভ্যতা শুরু থেকেই যুদ্ধে ধর্ষণ এক বহুল ব্যবহৃত অঘোষিত অস্ত্র। দুটো বিশ্বযুদ্ধ শেষে জেনেভা কনভেনশনে একে বারণ করা হলেও মানুষের এই অমানবিক আচরণ থেমে থাকেনি, যেমনটি থামেনি 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধেও। সে সময়ের ভয়াবহতা নিয়ে এখনও চলছে গবেষণা। তখন যে অত্যাচারগুলো করেছে সেগুলো তো সত্য, নির্মম তো বটেই, এবং তার পরবর্তীতে তো ওই কথাগুলো তো, এটা সমস্ত যুদ্ধের সময় এক দেশ আরেক দেশকে আক্রমণ করলে, আপনি হেলেন অফ ট্রয়ের যে গল্প জানেন, সর্বত্রই কিন্তু এই গ্রিক হিস্ট্রি বলেন, এই বলেন, এখন সোভিয়েত যখন হলো তখনও বলেন, সর্বত্রই কিন্তু এই নারীকে হেফাজত করে এবং তাকে ভোগের, ওখানে আর কিছু না, তোমাকে আমি নির্মম অত্যাচার করব। এবং আমরা তো তেভাগা আন্দোলনের সময় দেখি ইলামিত্রকে কিভাবে নির্যাতন করেছে, এই দেশেই তো
সালে এই মুসলিম লীগ পুলিশরাই তো করেছে, তো আর পশ্চিম পাকিস্তান থেকে পাক আর্মি আসে নাই। কাজেই এই জিনিসটা কিন্তু যারা এই পুলিশ, যারা আর্মি, তাদেরকে কিন্তু একটা নির্মমতা শেখায় যে এটার মধ্যে তোমার মায়া মমতা করার কিছু নাই। নিরীহ নিঃসহায় মেয়েদেরকে ওরা নিয়ে গেছে এবং সেই 16ই ডিসেম্বরের আগ পর্যন্ত তো এরা ছাড়া পায় নাই। অনেকে আত্মহত্যা করেছে, অনেকে মারা গেছে, অনেকে পরে এসে আত্মহত্যা করেছে। হ্যাঁ, এবং আর্মি কিন্তু এই পাক ক্যান্টনমেন্টে, যেটা আমি করতে পারি নাই, করি নাই, মানে শোনা কথা, অনেক গায়িকাকে ওরা রাতে নিয়ে যেত, আমাদের বিখ্যাত বিখ্যাত গায়িকা। কিন্তু ওইটা আমরা যেহেতু ওইভাবে বলা, ওটার কোনো সাক্ষ্য প্রমাণ নাই, আবার তারা এস্টাবলিশড ওই গান বাজনা করতে হবে, রাত্রেবেলা ধরে ধরে নিয়ে যেত, আবার ছাড়ানো হতো, দিয়ে যেত বাড়িতে। কিন্তু আমরা আসছি, আমাদের আসর ইয়ে করে গান শোনাতে হবে। না বলা কথাও অনেক আছে, কারণ এটা তো একটা সামাজিক লজ্জা। তার মেয়ে আছে, জামাই আছে, না, স্বামীও তো ফিরে এসে গ্রহণ করে নাই। যখন শুনেছে এরকম, অনেক স্বামী পরিবারের কথা জানা আছে যে স্বামীও গ্রহণ করে নাই, যেন এটা মেয়েটারই দোষ। ওই সময়ের ইয়েটা বোঝার মতো কিন্তু আমরা মুক্তিযুদ্ধ করলো কি, আমরা আওয়ামী লীগের সরকার বা বঙ্গবন্ধুর জন্য আমরা ভোটও দিলাম, কিন্তু আমার স্ত্রী সতী হতে হবে। এই যে সতীত্ব বোধটার থেকে তো আমরা কেউ মুক্ত না, মেয়েটার সতীত্ব থাকতে হবে। এবং ওই বোধটা, ওই অবস্থাটা একটা মেয়েও জানে যে আজকে যদি আমার উপর যে শরীরে অত্যাচার হলো, এটা যদি আমার আত্মীয় স্বজন জানে, সমাজ জানে, লোক জানে, তাহলে আমার লজ্জার আর সীমা নাই। আমরা ওইটাকেও প্রতিষ্ঠা করতে পারলাম না যে মেয়েরা কিন্তু অস্ত্র নেক কি না নেক, তারা যে সংগ্রামটা করেছে এটার জন্যই তারা মুক্তিযোদ্ধা। এটা কিন্তু আমরা গভর্নমেন্টের স্বীকৃতি আদায় করতে পারিনি। আর এই সংখ্যার হিসাব, ওনারা যারা শল্য চিকিৎসক হিসেবে কাজ করেছেন, তারা ডেটাটা দিয়েছেন কয়জনের আমরা এটা করলাম। সবাই তো আসেও নাই, সবাইকে তো আমরা আনতেও পারি না এখানে। এটা কিন্তু সত্য যে সমাজ, পরিবার অনেকে এনে রেখে গেছে এতিমখানায়, যে আমি পারবো না, আমার আরও মেয়ে আছে, ওদের বিয়ে দিতে হবে। নিজেরই মেয়ে যে ওই সময় ধরে নিয়ে গেছে পাক আর মেয়ে, এরকম। তারপরে মনে করেন যে আমি গিয়েছিলাম যে ওই পুনর্বাসন কেন্দ্রে 16ই ডিসেম্বরের পরে ইস্কাটনে, ওরা লিখতো, বুঝলেন, অনেক, যেটা মালেকা খান করেছিলেন যে তোমরা বসে বসে তোমাদের মনের কথা লেখো, ওই জিনিস ওগুলোই কিন্তু পুড়িয়ে ফেলছে। ওরা যেটা লিখতো আর ওনারা যেটা ডকুমেন্ট করতেন যে কোন বাড়ি থেকে আসছে, কোন গ্রাম থেকে আসছে, এটাকে ওনারা মনে করলেন, এরা নিজেরাও মনে করলেন, সরকারও চায় নাই। হ্যাঁ, ওটাকে জাস্ট বন্ধ করে দিয়ে নারী পুনর্বাসন কেন্দ্র খুলে ফেললেন। রেফারেন্স হিসেবে থেকে গেছে অসংখ্য প্রতিবেদন আর প্রত্যক্ষদর্শীর বয়ান। But Bangladesh is a different case. There is no major American involvement or commitment there, nothing which approaches the needs of that young, impoverished nation. And so the memory of what happened there may already be growing dim in many of us. But what did happen there will never be forgotten by the people of Bangladesh, especially the women. It was in villages like this that the Bengali liberation struggle caught fire. And it was in villages like this that the Pakistan Army took its revenge. The villagers still speak of it, the men telling their stories of fighting, the children telling their stories of running and hiding. It is the women who are silent, women like Saira. She is 16 years old, a widow, and pregnant with a child of a Pakistani soldier. Like thousands of women throughout Bangladesh, she is carrying a child she does not want. She says that her husband was in the Mukti Bahini. He was a commander of the force, in the village. And this army people were looking for him, and they had broken into her house to take him away, actually.
And when they were dragging him out of the house, she started screaming and protesting and crying, trying to hold back her husband. And one of them turned back and raped her in front of her husband, who was forced to sit and watch with guns pointed at him. And later on she Like says many that women she who were didn't raped by Pakistani soldiers, Saira is in disgrace among her people. Her parents take care of her, but they are certain that no man will ever marry her. Since January, many of the women ravaged by the Pakistani troops have been living in this house. They're being cared for by a government-sponsored women's rehabilitation group. Almost all of the women here are pregnant. They are very young, some only 13 years old. In a few cases, their parents have abandoned them. In others, their husbands have rejected them. About 70 have had abortions, and those who have had their babies plan to give them away. Most of the girls here were held prisoner by the Pakistani troops in the army barracks. For weeks, each day and each night, they were forced to submit to whatever the soldiers demanded. This is Rushanara, 14 years old and 7 months pregnant. She was abducted from her home in Dhaka and taken to the army barracks, where she remained for 3 months. She says there were nights when as many as 30 soldiers forced themselves on her. Sheikh Mujibur Rahman has said that these women are heroines. But politics, the war, and even the liberation are not really the concerns of these women. They are the innocent victims of war, and the children they bear will share in their grief. This is Liz Trotta, NBC News, in Dhaka, Bangladesh. Many of the soldiers who attacked those women are among the 100,000 Pakistani prisoners of war held by India. পেরিয়ে গেছে 40 বছর। এরপর বসনিয়ার সংঘর্ষ সহ নানা যুদ্ধে নারী নির্যাতন একটি কার্যকর অস্ত্র হিসেবে ব্যবহার করেই গেছে সভ্যতার মুখোশধারীরা। এটি বলা সত্যিই কঠিন, আদৌ কবে নারীর প্রতি অসম্মানকে সত্যিকার অর্থেই ইস্যু হিসেবে নেবেন বিশ্বনায়কেরা, নাকি সভ্যতার শেষ দিনটি পর্যন্ত অপেক্ষা করতে হবে সভ্যতারই শুরু থেকে চলে আসা এই কদর্য রূপের সমাপ্তি দেখতে।